কমন আন্ডারস্ট্যান্ডিং। পরবর্তীতে তোমরা অনেক ধরনের 2D অ্যানালাইসিস করতে পারো তোমাদের প্রজেক্টে, তোমাদের রিসার্চে, মানে বি ইট ইন মাইক্রোওয়েভ অর প্লাজমোনিক্স, সেটা পরের কথা। বা তোমরা সবসময় দেখবে যে যখন আমরা 2D তে যাচ্ছি, মোস্ট কেসেসে আমাদের এই EYHX বা HXEY এই কম্পোনেন্ট এক্সিস্ট করে থাকে। টু বি পার্টিকুলার EYHX কম্পোনেন্টটা আমাদের যেই মেটেরিয়ালই নেই না কেন, আমরা দেখো ওই ম্যাক্সওয়েলের ফর্মুলা অনুযায়ী যদি আমি 2D নেই, যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ইনফাইনাইট ধরি, সেই ক্ষেত্রে আমার EYHX থাকবে ফিল্ড কম্পোনেন্ট। আর যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর ধরতাম যে আমাদের স্ট্রাকচারটা ইনফাইনাইট, তখন আমাদের EXHY থাকতো। ঠিক আছে, এটা একদম মানে সব জায়গাতেই এটা সত্যি কথা। আচ্ছা, এবার আমরা চলে যাই যে আমরা এই যে ইকুয়েশন গুলো করছিলাম, সেই ইকুয়েশন গুলোতে আমাদের কোনো বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করা হয় নাই। আমরা তিনটা রিজিয়নের জন্য জাস্ট জেনারেল ইকুয়েশন ডিরাইভ করেছিলাম। এখন আমরা যদি বাউন্ডারি কন্ডিশনে যাই, বাউন্ডারি কন্ডিশন আমাদের এখানে কি আছে? আমাদের এখানে জাস্ট দুইটা বাউন্ডারি কন্ডিশন আছে, একটা হচ্ছে x ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে x ইকুয়াল টু d তে কি হয়, তাই তো? সো আমি ধরো তো শুরু করি, আমি ভিডিওটা স্টার্ট করি আবার। তো যেটা হয়, x ইকুয়াল টু যখন আমার 0 পাচ্ছি, আমি এর আগের দিন আমার HZ এর যে ইকুয়েশন গুলো ছিল, HZ এর রিজন 1 2 3 তিনটা ইকুয়েশন ছিল। আমি যদি কালকের ছবিটাতে আবার যাই, দেখো x ইকুয়াল টু 0 তে আমার রিজন 2 এর জন্য HZ2 আছে, আবার রিজন 3 এর জন্য HZ3 ও আছে। আমরা যখন মেটালিক ওয়েভগাইড করেছিলাম, সেই মেটালিক ওয়েভগাইডের ব্যাপারটা ছিল আমার যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট গুলো কন্টিনিউয়াস বলে, এবং মেটালের মধ্যে সারফেস কারেন্ট থাকে। সো মেটালের মধ্যে তোমার কি বলবো, মেটালের ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে না। সো আমরা ধরতাম ইন্টারফেসে বাউন্ডারিতে ইলেকট্রিক ফিল্ড ভ্যালুটা 0 ধরতাম। বাট এক্ষেত্রে আমার এরকম কোনো কন্ডিশনই নাই, ধরার কোনো দরকারই নাই, বিকজ আমি এখন ডাইইলেকট্রিক বাউন্ডারি নিয়ে কাজ করছি। সো অ্যাট x ইকুয়াল টু 0 যদি আমি যাই, আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের কথা প্রথমে চিন্তা করি, তাহলে HZ2 will be equal to HZ3, রাইট? এখন HZ2 এর ইকুয়েশনটা যদি তোমরা দেখো, যেটা ছিল A3 cos K2 x এর ভ্যালু 0 প্লাস A4 sin K2 x এর ভ্যালু আবারও 0 কিন্তু মাইনাস জে বিটা জেড, তো সবগুলাতেই আছে, সো ওটা আমি লিখছি না। ইজ ইকুয়াল টু HZ3 ছিল হচ্ছে A6 e টু দি পাওয়ার K1x e টু দি আর সরি K3x, হ্যাঁ, আর বিটা জেড এর পার্ট বাদ। এখানে আবার x এর জায়গায় আমার কি চলে আসবে? এখানে আসবে হচ্ছে আমার 0। তাহলে আলটিমেটলি এখানে দেখো এইটা cos 0, সো 1 A3 is equal to, আর এটাতে e to the power 0 1, আর এই পার্টটা তো 0 হয়ে যাচ্ছে, A3 equal to A6 আসছে। আবার আমি যদি ওই x equal to 0 কন্ডিশনের জন্য ওই পয়েন্টটাতে আমি যদি ফিল্ড ভ্যালু মানে ই ফিল্ড দেখতে চাই, আমাদের একটা ইলেকট্রিক ফিল্ডই থাকে, সেটা হচ্ছে EY, তাই তো? সো EY2 আর EY3 ও আমার সমান থাকবে অ্যাকর্ডিং টু বাউন্ডারি কন্ডিশন। এবং আমি যদি রিজিয়ন 2 তে গত ক্লাসের ইকুয়েশনে তোমাদের EY2 এর ইকুয়েশন ছিল, আমরা যদি সেই ইকুয়েশন থেকে যাই, EY2 এর ভ্যালু ছিল যে ওমেগা মিউ বাই K2 A4 cos K2x
মাইনাস a3 sin k2x, এটা ছিল ey এর ভ্যালু, x এর ভ্যালুগুলো সব 0 আমরা বসিয়ে দেব। আর ey3 এর ভ্যালু ছিল হচ্ছে মাইনাস j ওমেগা মিউ বাই k3 a6 e to the power k3x, তাই তো? আচ্ছা, তাহলে এখন আমরা যদি x এর ভ্যালুগুলোকে 0 ধরি তাহলে কি আসছে, j ওমেগা মিউ বাই k2 a4, আবার ওইদিকে আসছে মাইনাস j ওমেগা মিউ বাই k3 a6, বা আলটিমেটলি আমরা বলতে পারি মাইনাস a4 বাই k2 ইজ ইকুয়াল টু a6 বাই k3, ঠিক আছে? আচ্ছা, দেন at x equal to z, এটা আমার x equal to 0 এর জন্য আমি এই দুইটা পেলাম। আরেকটা হচ্ছে আমার x equal to d এর জন্য কি পাবো, ঠিক আছে? x equal to d তে আমার কোন দুইটা ফিল্ড কম্পোনেন্ট আছে? x equal to d তে দেখো রিজিয়ন 1 আর রিজিয়ন 2 এই দুইটার এফেক্ট। সো আমি hy1 আর hy এর ফিল্ড, সরি hz এর ফিল্ড যদি আমি কনসিডার করি, hz1 equal to hz2, এবং আমার সেই ক্ষেত্রে hz1 এর ইকুয়েশনে আমার ছিল হচ্ছে a1 e to the power minus k1d, আর hz2 হচ্ছে এই ইকুয়েশনটাতে যদি তুমি d বসায় দাও instead of 0, তাহলে আসছে a3 cos k2d plus a4 sin k2d, ঠিক আছে? আচ্ছা, এরপরে কেউ কোনো কথা, কোনো কিছু আওয়াজ নাই কারো? বুঝতে পারছি কি পাচ্ছি না সেটাও বুঝতে পারছি না আমি, সত্যি কথা। বলো, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে আমাকে ey1 আর ey2 যদি আমি সমান ধরি x equal to d তে ইকুয়েশনের ফর্ম কেমন হবে? কি লিখবো আমি এখানে? কাকে জিজ্ঞেস করবো? মাহবুবে ইলাহি আসি স্যার? হ্যাঁ ম্যাম আছে। বলতে পারবেন আগের দিনের ইকুয়েশন খাতায় লেখা আছে? হ্যাঁ আছে ম্যাম। দেখেন তো ey1 এর ভ্যালু x equal to d তে কত ছিল? ম্যাম রিজন 2 আর 3 টা লেখা আছে ম্যাম। আর রিজন 1 করো নাই? না, রিজন 1 আচ্ছা, খুব ভালো। 2 এরটাই বলো আগে, ey2 এরটাই বলো। y2 টা ছিল হলো গিয়ে j ওমেগা মিউ ডিভাইডেড বাই k2, j omega mu divided by k2, এরপর হলো গিয়ে a4 cos k2x মাইনাস, তাহলে k2d এখানে মাইনাস, তারপরে কি? হ্যাঁ a3 sin k2d, হুম, এরপর e টু দ্য পাওয়ার মাইনাস j হ্যাঁ, বিটা e z। to the minus j beta z বাদ দিয়ে দিলাম আমরা। আর ey1 কে ছিল ওই দিন রিজন 1 করছে কারা? নাহিয়ান তাসনিম, তুমি কি রিজন 1 করছিলা? সে ছিল। আচ্ছা, আর আর রিজন 1 কার ছিল? ম্যাম আমার ছিল রিজিয়ন 1। হ্যাঁ, বলো বলো। ম্যাম জে ওমেগা মিউ বাই k1, j omega mu by k1 k1 e টু দি পাওয়ার মাইনাস k1x, a1 e to the power minus k1d, তাহলে এখানে আর e to the power minus j beta z আমরা বাদ দিলাম। আচ্ছা, এখন তাহলে
আমার এই ইকুয়েশন গুলা থেকে যদি জি ওমেগা মিউ বাদ চলে যায় তাহলে আমার একটাতে আসলো a1/k1 টু দি পাওয়ার মাইনাস k1 d, আরেকটাতে হচ্ছে 1/k2 a3 সরি a4 cos k2d minus a3 sin k2d, তাই তো? আচ্ছা, এখন একটা কথা বলি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাইইলেকট্রিক ওয়েভগাইডের মধ্যে ফিল্ড যদি যেতে হয়, প্রপাগেট যদি করতে হয়, বাউন্ডারি কন্ডিশন গুলো দেখে আমরা দেখতে পাচ্ছি কোন কোন কোএফিশিয়েন্ট এক্সিস্ট করছে, a1 a3 a4 a6, এই চারটে কোএফিশিয়েন্ট আমাদের এক্সিস্ট করছে, রাইট? সো এখন এবং এই চারটে কোএফিশিয়েন্ট এক্সিস্ট করা নিয়ে আমরা চারটে ইকুয়েশনও পাচ্ছি। x = 0 থেকে আমি দুইটা ইকুয়েশন পাচ্ছি, আবার x = d থেকে আমি আরো দুইটা ইকুয়েশন পাচ্ছি, তাই তো? সো আমি যদি বলি যে এই ইকুয়েশন গুলোকে আমি কম্বাইন করব এবং আমি একটা ম্যাট্রিক্স ফর্মে লিখব, পারবো নাকি? হ্যাঁ, আমি এরকম একটা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারবো নাকি ইকুয়েশন গুলাকে? হ্যাঁ ম্যাম, লেখা দাও। আচ্ছা, তাহলে তোমরা দেখো তো, লিখো তো 2 মিনিটের মধ্যে, অ্যাকচুয়ালি 1 মিনিটের মধ্যে লেখা যাবে, এটা ইন্টারমিডিয়েটের পড়া। আমি যাকে জিজ্ঞেস করবো সে খালি বলবা। হ্যাঁ বলো, কি লিখবো? শাহিন আলম, বলতে পারবা? বুঝতেছো না? আকিলা আলম, বুঝতেছো? আকিলা আলম ঘুমায় গেছে, উঠে নাই। ম্যাম একটু আগের পেজটা দেখা যাবে? এই তোমরা কি আসলে খাতায় লিখো নাকি লিখো না বলো তো আমাকে সত্যি কথাটা। আমার আই ডাউট তোমরা লিখো কিনা। বাবা, আমি যদি স্লাইডে পড়াইতাম আমার জন্য খুব ইজি হইতো, কিন্তু যদি তোমরা নাই লিখো তাহলে আমি স্লাইডেই পড়াই, রিড আউট করে যাবো, একদিনে 2টা ওয়েব গাইড হয়ে যাবে আমাদের। ইসমাম হোসেন, বলতে পারবা? না ম্যাম। মেহরিন, পারবা? না ম্যাম। শ্রাবণী শর্মা? ইয়েস ম্যাম। হচ্ছে ফার্স্টে 0, তারপর হচ্ছে 1, তারপরে 0 -1, রাইট। তারপর হচ্ছে 0,
তারপরটা 0, রাইট। তারপর হচ্ছে 1/k2, হুম 1/k3, আচ্ছা তারপর হচ্ছে মাইনাস e to the k1d, আহ, আচ্ছা 1/k2 নাকি হ্যাঁ -1/k2 হওয়ার কথা না? -1/k2 তো হ্যাঁ হ্যাঁ তারপর বলো মাইনাস e to the power minus k1d, পাওয়ার -k1d তারপর হচ্ছে cos k2d, cos k2d। cos k2d না cos k2d ম্যাম মাইনাস কস ম্যাম আমি এই সাইডে এটা নিয়ে গেছিলাম, এই জন্য এটা মাইনাস হবে। ম্যাম আগেরটা তো এটা তো মাইনাস plus আসার হবে। কথা না। হ্যাঁ হ্যাঁ ম্যাম মাইনাস ম্যাম আগেরটা প্লাসে এই আসবে কথা একটু আগে। হ্যাঁ এটা হচ্ছে মাইনাস e to the power minus k1d হবে না। -e⁻k1d ওকে ফাইন তারপর হচ্ছে তাহলে আর এটা হচ্ছে প্লাস cos cos k2d sin k2d, sin k2d হ্যাঁ আর 0, আচ্ছা আর তারপরে 1/k1 e to the power minus k1d, e⁻ - 1/k1 হ্যাঁ k1 দিচ্ছি k1 e⁻ e to the power minus k1d আর হ্যাঁ 1 -k1d আচ্ছা তারপরে এটা হচ্ছে cos k2d by k2 a3 sin k2d by k2। ও সরি সরি হ্যাঁ হ্যাঁ আচ্ছা a3 কি প্লাস না মাইনাস a3 হচ্ছে sin k2d by হচ্ছে k2, এটা হচ্ছে মাইনাস হবে না, তো প্লাসই হবে। না তুমি তো সব এদিকে নিয়ে যাচ্ছ তাহলে কেন মাইনাস হবে না এটা যদি মাইনাস হয় এটা কেন মাইনাস হবে না এটা তো এখানে মাইনাসই ছিল আচ্ছা k2 a3 টা তো প্লাসই হবে, তুমি এগুলোকে সব প্লাস একদিকে হবে কিন্তু a4 এরটা মাইনাস হবে ম্যাম। তোমার কি বাইরে একটা মাইনাস আছে তুমি কোনটাকে কোন দিকে নিচ্ছ a3 যদি প্লাস হয় তাহলে এইটাও প্লাস হবে তুমি যেহেতু এটাকে মাইনাস বললা সেজন্য আমি এটাকে মাইনাস লিখলাম ম্যাম আমি হচ্ছে a1 এরটা প্লাসই ধরছি কিন্তু হচ্ছে a3 আচ্ছা এবার এটা তুমি প্লাস ধরছো তা ঠিক আছে হ্যাঁ। ফাইন তাহলে এবার সাইনটাও প্লাস হবে সেই ক্ষেত্রে আবার cos হচ্ছে a4 এরটা হচ্ছে মাইনাস হবে। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে Zero. লাস্টে 0। ওকে ফাইন আচ্ছা কেউ কি একটু সাহস করে বলবা যে বুঝি নাই যদি না বুঝে থাকো মহাশ্বেতা সাহা কেউ আসি বুঝি নাই না বুঝলে বলো এনিওয়ে আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছো এটা না বুঝার তেমন কিছু নাইও ইকুয়েশন গুলাকে একদম এই রকম ভাবে যদি কোএফিসিয়েন্ট দিয়ে সাজাও প্রত্যেকটা কনস্ট্যান্টের সাথে যে কোএফিসিয়েন্ট থাকে সেগুলা দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করছি ফাইন এখন আমরা কি বলতে চাচ্ছি আমরা বলতে চাচ্ছি এই ইকুয়েশন থেকে আমরা ডাইলেকট্রিক ওয়েভগাইডের ক্যারেক্টারিস্টিক্সটা ডিফাইন করতে যাব সো এই ইকুয়েশনটা ডেফিনেটলি হচ্ছে ডাইলেকট্রিক ওয়েভগাইডের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন as simple as that আচ্ছা বাট এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের মধ্যে আমরা এখন কোন জিনিসটা জিরো হবে এটাকে যদি পুরোটা জিরো হতে হয় কোনটা জিরো হবে এই কোএফিসিয়েন্ট গুলো তো ডেফিনেটলি জিরো হতে পারবে না তাহলে কি ডেফিনেটলি এই পার্টের ডিটারমিনেন্টটাকে জিরো হতে হবে ওকে আচ্ছা তোমাদের কি মনে আছে 4x4 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে বার করে মনে আছে নাকি ফাহিম আশরাফ Yes, ma'am. কি কি করতাম 4x4 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করার সময় ম্যাম ওই সারিগুলা একটা আরেকটা থেকে মাইনাস করতাম ম্যাম। সেটা তো সারিগুলো তো মাইনাস করতামই কিন্তু সেটা তো যখন আমরা 3/3 করি তখন 4/4 এ কি করব বলতে পারো একটাই বলো এই 1 এরটাই বলো দেখি কি করব 1 এরটা কি ম্যাম মানে এই যে
এটা হবে ম্যাম 1টাকে নিয়ে পরে হচ্ছে যে 3x3 ম্যাট্রিক্সটা ফর্ম করবে ওইটার ডিটারমিনেন্ট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা যেভাবেই হোক এই 0 এর জন্য এই তিনটা ডিটারমিনেন্ট, 1 এর জন্য এইটা তিনটা, সামহাউ আমরা এই সমস্ত ডিটারমিনেন্ট করে আমরা যে একবারে যে সলিউশন আসতে পারি আমরা সেটা লিখি। হ্যাঁ, আমরা আর বেশি কথা না লিখি। সেই সলিউশনটা কি? tan k2d k1 plus k3 into k2 square minus k1 k3। ওকে, আচ্ছা। সো আমরা যদি এই রিলেশনে চলে আসি, সরি আমি একটা ভুল কথা বলছি, এই ডিটারমিনেন্ট থেকে, এই ইকুয়েশন থেকে আমরা এই ডিটারমিনেন্টটাকে যদি আমরা 0 যেহেতু হবে, সেখান থেকে আমরা যেই আউটকামে আসি দ্যাট উই কল দা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। সো অ্যাকচুয়ালি আমরা এই ইকুয়েশনটাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলবো। আচ্ছা, আমরা এই ডিরাইভেশনের ভেজালে গেলাম না, ওটাকে আমরা শর্ট করলাম, আমরা এইখানে চলে আসলাম। আমি তোমাদেরকে বলবো যে তোমরা দয়া করে এই লাইনটা তো মুখস্থ করা ভেজাল, আর তোমরা দয়া করে একটু দেখো তো যে তোমরা এই ডিটারমিনেন্ট বার করে এই ফেজে আসতে পারো কিনা, আমাকে একটু জানায়ও। প্লাস মাইনাস যে কোনো কিছু কোনো ভেজাল আছে কিনা আমাকে একটু জানায়ও। হ্যাঁ, আচ্ছা, নাও আমরা আরো দুই একটা রিলেশনে আসি যেটা আমাদের মিডিয়ামের প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক ইত্যাদি ইত্যাদিকে প্রকাশ করবে। আমরা ফার্স্ট দিন যখন পড়ছিলাম তখন আমরা দুইটা জিনিস পেয়েছিলাম। একটা হচ্ছে আমাদের k1 স্কয়ার মাইনাস বিটা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন, সরি মিডিয়াম 1 হচ্ছে, হ্যাঁ এর, সো এটা ইকুয়াল টু 0 ছিল। আমরা পেয়েছিলাম k2 স্কয়ার মাইনাস k2 স্কয়ার মাইনাস বিটা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন d is equal to 0। আরেকটা পেয়েছিলাম k3 স্কয়ার মাইনাস বিটা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন s equal to 0। ঠিক আছে, এখন আমরা যদি এই তিনটা ইকুয়েশনকে এই বিটার ভ্যালু ইকুয়েট করে মিলাই, লেটস সে ফার্স্টে আমরা k1 আর k2 কে কমন ধরে একটা ইকুয়েশনে যদি আসতে চাই, দ্যাট ইজ দিস ওয়ান আর দিস ওয়ান, এই দুটাকে যদি আমরা কম্পেয়ার করি আলটিমেটলি আমরা এরকম ভাবে লিখতে পারি, দুইটারই যদি বিটার ভ্যালু সমান হতে হয় তাহলে আমাদের চলে আসবে হচ্ছে k1 স্কয়ার প্লাস k2 স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ epsilon naught minus omega square mu epsilon d equal to 0। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো না? বিটা ভ্যালু ইকুয়েট করে আমি এই ফর্মে আসলাম। বা এখান থেকে যদি আমি শুধু k1 এর ভ্যালু বার করতে চাই, that would be like omega square mu epsilon d minus epsilon naught minus k2 square। ঠিক আছে সবাই? এবং সেম ভাবে আমি যদি k2 আর k3 রিলেশন মেক করতে চাই কোনো, সেক্ষেত্রে আমি k3 এর ভ্যালুতে নিয়ে আসতে পারি ওমেগা স্কয়ার মিউ এপসাইলন d মাইনাস এপসাইলন s মাইনাস k2 স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করে দেখো, আমরা প্রথমেই বলেছিলাম এই k1 k2 k3 এই তিনটাই হচ্ছে রিয়েল কোয়ান্টিটি, রাইট? এবং আমরা এর আগের দিন যখন বলছিলাম যে এই k1 k2 k3 রিয়েল কোয়ান্টিটি, আমরা কোন মিডিয়ামে এটা কেমন সেই হিসাবে এটাকে প্লাস মাইনাস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু ধরেছিলাম। যাই হোক, সেটাতে আমরা পরে যাই। যেহেতু k1 একটা রিয়েল কোয়ান্টিটি হতে হবে, তার মানে কি ডেফিনেটলি এই পার্টের চেয়ে বড় হবে, তাই তো? তাহলে কি হচ্ছে ওমেগা স্কয়ার মিউ এপসাইলন d মাইনাস এপসাইলন নট k2 এর চেয়ে বড় হবে।
আবার একইভাবে এইখানেও যদি আমরা যাই ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস টা কে টু স্কয়ারের চেয়ে বড় হয়ে থাকবে। এবং আমরা কি জানি কে2 কি ডেফিনেটলি একটা পজিটিভ প্যারামিটার, কে2 স্কয়ার তো অবশ্যই একটা পজিটিভ প্যারামিটার, সরি কে2 বলি, কে2 স্কয়ার যদি আমার একটা পজিটিভ প্যারামিটার হয় তাহলে এগুলা তো পজিটিভ, তাহলে আমার এখানে কি হচ্ছে এই ইকুয়েশন আমাকে ইমপ্লাই করছে এপসাইলন ডি হ্যাজ টু বি গ্রেটার দ্যান এপসাইলন নট, এবং এই ইকুয়েশন আমাকে ইমপ্লাই করছে এপসাইলন ডি হ্যাজ টু বি গ্রেটার দ্যান এপসাইলন এস। খেয়াল করে দেখো আমরা যখন একদম প্রথম দিনেই আমি এই কথাটা বলেই শুরু করেছিলাম, অ্যাকচুয়ালি আমরা ধরেই নিচ্ছিলাম যে এইটা একটা অপটিক্যাল ফাইবারের মতন কাজ করবে। সো অপটিক্যাল ফাইবারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের একটা ভ্যালু আছে এবং আমরা বলেই নিচ্ছিলাম ওই যে হালকা মাধ্যম ঘন মাধ্যম এগুলা মানে এই মিডিয়ামের এপসাইলনটা যে সবার চেয়ে বেশি হবে, তাই না? আমরা যদি নাও জানতাম যে এটা একটা অপটিক্যাল ফাইবার, প্রপাগেশন কনস্ট্যান্ট দিয়ে এবং এই সমস্ত k1 k2 এর ভ্যালু দিয়ে আলটিমেটলি আমরা এই কনক্লুশনে চলে আসতে পারি যে ডাইইলেকট্রিক ওয়েভগাইডের যে ইনার মিডিয়াম থাকবে that has to have a epsilon which is greater than the other mediums, ঠিক আছে? অন্য দুইটা মিডিয়াম থেকে আমার অবশ্যই সেন্ট্রাল মিডিয়ামটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা এপসাইলন বা পারমিটিভিটি হোয়াটএভার ইউ সে সেটা গ্রেটার হবে। ওকে, আচ্ছা, এইটা একটা ফার্স্ট ক্যারেক্টারাইজেশন এর ফার্স্ট পার্ট। এবার যদি আমরা আরেকটু সামনে আগাই, আমরা যদি এই ইকুয়েশনটা থেকে আবার যাই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটাকে আমরা বলছি, আমরা এই ইকুয়েশন তো আমার দরকারই নেই, আমি এখান থেকে চলে যেতে পারবো। আচ্ছা, আমরা যদি এইবারে এই কেসগুলোতে যাই, ধরো k1 আর k3 এর দিকে তাকাই, আমরা বলছি k2 রিয়েল নাম্বার, সো k1 আমরা বলছি k1 রিয়েল নাম্বার, সো এই পার্টটা এটার চেয়ে বড় হবে অলওয়েজ। এখন যদি বাই এনি চান্স k2 টা এই পার্টের চেয়ে বড় হয়ে যায় তাহলে কি হবে বলতো? k1 একটা ইমাজিনারি নাম্বার হয়ে যাবে। k1 যদি একটা ইমাজিনারি নাম্বার হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যখন রিজিয়ন 1 এর ফিল্ড ডিস্ট্রিবিউশন বার করেছিলাম আমরা জানি এরকম ইমাজিনারি নাম্বারের জন্য এই কনস্ট্যান্টটা যখন ইমাজিনারি নাম্বার, এই এখানে যদি আমার এটা একটা ইমাজিনারি ভ্যালু থাকে সেই ক্ষেত্রে আমরা আর এই e টু দি পাওয়ার মাইনাস k1x এরকম ফর্মুলার মধ্যে কি চলে আসবে? jk1x jk2x এরকম যে চলে আসবে ইমাজিনারির জন্য। যে চলে আসা মানে কি? সেটা কি কস সাইন দিয়ে প্রকাশ করা যাবে, দ্যাট ইজ তার মানে সেটা একটা অসিলেটিং ফ্যাক্টর হয়ে যাবে। এবার সেটা যদি একটা অসিলেটিং ফ্যাক্টর হয়ে যায় তার মানে কি হবে? আমার ওয়েভটা রিজিয়ন 2 থেকে রিজিয়ন 1 এর মধ্যে এভাবে ডিকে না হয়ে যে এরকম ভাবে অসিলেট করতে থাকবে। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, যদি এইভাবে অসিলেট করতে থাকে তাহলে আমি কি দেখব? আমি জানি আমার ওয়েভগাইডটা এই মিডিয়ামের মধ্যে কনসেন্ট্রেট করছে, বাট আমি দেখছি কিছুটা ওয়েভ এখানে পাস করে বেরিয়ে যাচ্ছে অসিলেট, তার মানে কি এটা একটা লিকেজ ওয়েভ হয়ে যাবে। এই লিকেজ ওয়েভ হ্যাজ টু বি স্টপড, তাই না? এই লিকেজ ওয়েভটা যেন না থাকে সেই জন্য আমাদের ডাইইলেকট্রিক ওয়েভগাইডে একটা বা যদি এই লিকেজ ওয়েভটা কখন থেকে শুরু হয় এভাবেও যদি আমরা চিন্তা করি, সেখান থেকে আমার চলে আসে ডাইইলেকট্রিক ওয়েভগাইডের কাট অফ ফ্রিকোয়েন্সি। খেয়াল করে দেখো যখন আমরা একটা মেটালিক ওয়েভগাইড পড়েছি, মেটালিক ওয়েভগাইড ওয়াজ লাইক আ হাই পাস ফিল্টার, তাই না? যে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি, ওভার দ্যাট কাট অফ ফ্রিকোয়েন্সি প্রপাগেশন স্টার্টস। বাট যখন আমি ডাইইলেকট্রিক ওয়েভগাইড পড়ছি, ডাইইলেকট্রিক ওয়েভগাইডের আমি এই ইকুয়েশনে দেখতে পাচ্ছি অ্যাজ লং অ্যাজ এইটা বড় আমার k1 k3 থাকবে, k1 k3 রিয়েল কোয়ান্টিটি থাকবে, সো আমার ওয়েভ বাইরের দিকে ডিকে করতে থাকবে, আমার ওয়েভ ভিতরে একেবারে কনসেন্ট্রেটেড কনফাইন্ড হয়ে থাকবে। বাট দ্য মোমেন্ট এই জিনিসটা এটার চেয়ে বড় হয়ে যাচ্ছে, k1 টা আমার কি হয়ে যাচ্ছে? k1 টা আমার ইমাজিনারি হয়ে যাচ্ছে এবং তখন আমার লিকেজ কারেন্ট স্টার্ট হয়ে যাচ্ছে। সো আমার একটা যে কোনো একটা ফ্রিকোয়েন্সির জন্য, হ্যাঁ, এই মানে k1 এর রিয়েল হওয়ার স্বার্থে আমার k2 টা কি হতে পারবে? k2 টা
আমাকে অলওয়েজ এই পার্টের চেয়ে ছোট রাখতে হবে, তাই তো? যদি K2 এই পার্টের সমান হয়ে যায় তাহলে কি হবে বলো দেখি? সেটাও কি আমরা চাবো K2 আর এই পার্টটা সমান হয়ে যাক? সেটা হলে কি হবে? সেটা হলে K1 টা হয়ে যাবে 0। K1 যদি 0 হয়ে যায়, এখানে চলে আসো, আমাদের ফর্মুলা দেখো, কনস্ট্যান্ট এক্সিস্ট করবে শুধুমাত্র। কনস্ট্যান্ট যদি অ্যাকচুয়ালি K1 যদি 0 হয়ে যায়, আমার এই ফর্ম ইকুয়েশনের মধ্যে কনস্ট্যান্ট যদি শুধু এক্সিস্ট করে, কনস্ট্যান্ট এক্সিস্ট করা মানে কি? আরো খারাপ, পুরো ফিল্ড সম্পূর্ণভাবে বের হয়ে যাচ্ছে, তাই না? অ্যামপ্লিটিউড তো আমার একটা কনস্ট্যান্টের ভ্যালুতে যাচ্ছে, সো আমি অবশ্যই সেটা চাবো না। তাহলে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি যদি আমি বলি, সেই কাট অফ ফ্রিকোয়েন্সিটা তাহলে আমার কি আসবে? কাট অফ ফ্রিকোয়েন্সিটা আমার আসবে যেখানে এই ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস ইজ ইকুয়াল টু K2 স্কয়ার, বা K2 যখন রুট ওভার আসছে, বা আমি যদি কাট অফ ফ্রিকোয়েন্সির এভাবে বলি K2 ডিভাইডেড বাই, ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল করে দেখো, যখন আমরা মেটালিক ওয়েভগাইড পড়েছিলাম, মেটালিক ওয়েভগাইডের মধ্যে বিটাটা 0 ছিল। এখানে কিন্তু আমার এই শর্তটা কোন কেসে আসছে? যখন আমি K1 টাকে 0 ধরছি সেই কেসে। এবং আমার এই ভ্যালুটা যদি তুমি বিটার মধ্যে বসাও, এই যে আমরা বিটার ইকুয়েশন এখানে আবার লিখেছি, K1 স্কয়ার মাইনাস বিটা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন, তাই তো? আমার বিটার ভ্যালু কিন্তু 0 আসছে না, আমার K1 এর ভ্যালু 0 হচ্ছে, সেই কারণে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি আসবে। বিটার ভ্যালু কিন্তু আমি একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি, which is this one, right? ওমেগা সি এর ভ্যালুটা এটা, ওকে? সো এটাও আরেকটা ডিফারেন্স, মেটালিক ওয়েভগাইডে বিটা ভ্যালু 0 হয়, বা ডাইইলেকট্রিকে বিটার ভ্যালু 0 হয় না, বিটার ভ্যালুটা নন জিরো থাকে, ঠিক আছে? আচ্ছা, আর কিছু কি বাদ দিচ্ছি ক্যারেক্টারিস্টিক্স এর? আচ্ছা, হ্যাঁ, বিটার ভ্যালুর একটা রেঞ্জ আমরা যদি এস্টিমেট করে দিতে পারি, লেটস সে আমরা K2 এর ইকুয়েশন থেকে যদি বিটার ভ্যালু এস্টিমেটে যাই, যেহেতু আমরা এখানে বলে দিচ্ছি যে K2 কোথা থেকে কোথায় ভ্যারি করে, K2 এর ভ্যালু 0 থেকে ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস পর্যন্ত ভ্যারি করবে। একটু আগেই আমরা দেখিয়ে এসেছি যে ম্যাক্সিমাম এটা সমান হতে পারবে, এর উপরে গেলেই তো আর ওয়েভ নাই, অ্যাকচুয়ালি এই ভ্যালুতেও ওয়েভ লিকেজ ওয়েভ স্টার্ট হয়ে যাচ্ছে। তো যদি আমার এটা সমান হয়ে থাকে K2 ভ্যালু, তার মানে ডেফিনেটলি আমার
বিটার ভ্যালু কি কোন রেঞ্জে থাকবে? কেটুর ভ্যালু যখন 0, বিটার ভ্যালু হচ্ছে এই ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি for k2 equal to 0. আর যদি k2 এর ভ্যালু আমরা এই পর্যন্ত নিয়ে যাই ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস, সেখান পর্যন্ত যদি আমি নিয়ে যাই তাহলে বিটার ভ্যালুর ইকুয়েশন কত পাবো আমি এখানে? বিটার ভ্যালু কত পাবো? কে বলবে? আফজাল হোসেন বলো দেখি। ম্যাম এটা হবে k2 এপসিলন এস, নিচে থাকবে k2 এর ভ্যালুটাই আমি এইটা বসাবো। এটা বসালে বিটার ভ্যালুটা আমার কত আসবে? ম্যাম আগের বিটার ভ্যালুতে যদি বসানো হয় তাহলে থাকবে হচ্ছে উপরে ওমেগা স্কয়ার মিউ এপসিলন ডি মাইনাস এপসিলন এস। আচ্ছা, এটা থাকবে? এটার উপর রুট, হ্যাঁ এখানে একটা রুট থাকবে কারণ নিচেরটার সাথে কাটাকাটি যাবে তো। আই কি বলো? এইটা হচ্ছে আমার বিটা স্কয়ারের ভ্যালুটা, ঠিক আছে? সরি, হ্যাঁ, এটা যদি আমার বিটা স্কয়ারের ভ্যালু হয়, এবার আমি এখানে বলতেছি আমাকে বিটার রেঞ্জ বার করতে হবে। k2 এর মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু আমি যাচ্ছি, তাহলে আমি মিনিমামটা বসাবো। k2 এর ভ্যালু যদি 0 হয়, বিটার ভ্যালু এখানে কত চলে আসতেছে? ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ডি। এইবারে একই ভাবে আমি যদি k2 এর এই ভ্যালুটা বসাই ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস, এখানে যদি আমি এটাকে বসাই তাহলে আমার কি আসবে? ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি মাইনাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি কাটাকাটি চলে যাবে, থাকবে কি? ওমেগা স্কয়ার মিউ এপসাইলন এস। তাহলে আমার বিটার ভ্যালু কোন দুইটা ভ্যালুর মধ্যে থাকছে? ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ডি আর ওমেগা রুট ওভার মিউ এপসাইলন এস এর মধ্যে থাকছে। এখন বলো দেখি বিটা মিনিমাম ম্যাম কোনটা আর বিটা এখানে তো ম্যাক্সিমাম কোনটা এই দুইটার মধ্যে? k2টা তো স্কয়ার ছিল না ম্যাম? হ্যাঁ, k2 স্কয়ার ছিল, সেই k2 তো স্কয়ারের ম্যাম জন্য ওমেগা টু দি পাওয়ার 4 হয়ে যায়। না না না, সরি, আমি এভাবে লিখি। আমার যেহেতু আমরা এখান থেকে আমরা দেখায় আসলাম না যে k2 স্কয়ারের ম্যাক্সিমাম ভ্যালু এইটা কাট অফে, তো আলটিমেটলি আমার রেঞ্জ কি? এই যে 0 আর এইটা, এই দুইটাই k2 স্কয়ারের জন্য প্রযোজ্য। সো যদি আমার এই দুইটা k2 স্কয়ারের জন্য প্রযোজ্য হয়, এখন বলো আমি বিটার দুইটা ভ্যালু পেলাম, কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম? ওমেগা রুট ওভার মিউ এপসিলন ডিটা ম্যাক্সিমাম। তাহলে বিকজ যেহেতু এপসাইলন ডি ইজ গ্রেটার দ্যান এপসাইলন এস, সো এটা বিটা ম্যাক্স আর এটা বিটা মিনিমাম। সো আমার বিটার ভ্যালু থাকছে কিসের মধ্যে? ওমেগা রুট ওভার মিউ এপসাইলন এস থেকে ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ডি পর্যন্ত আমার বিটার রেঞ্জ ভ্যারি করছে। ওকে, আচ্ছা, সো এই গেল আমার ডাইলেকট্রিক ওয়েভগাইডের কিছু ক্যারেক্টারিস্টিক কথাবার্তা। এখন যদি আমরা আরেকটা কথায় যাই, এটা যদি ওর কাট অফ ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, আমরা ইজিলি ডিটারমাইন করতে পারবো ডাইলেকট্রিক ওয়েভগাইডের কাট অফ ওয়েভলেন্থ, পারবো না? মেটালিক ওয়েভগাইডে যেরকম করেছি তোমরা করবা, বলো দেখি আমাকে কি আসে। যাকে জিজ্ঞেস করবো সে খালি বলবে, বলে ফেলো আগে। ম্যাম ওই পেজটাকে আরেকবার দেখানো যাবে? ম্যাম আগে দেখানো যাবে? এটা হচ্ছে বিটার রেঞ্জের পেজ। তুমি যদি কাট অফ ওয়েভলেন্থ, তুমি কি এই রেঞ্জের পেজ দেখতে পাচ্ছ? জি ম্যাম এখন দেখতেছি। আচ্ছা, আর আমি জানতে চাচ্ছি কাট অফ ওয়েভলেন্থ ল্যামডা সি এর পেজ।
কত ল্যামডা সি এর ভ্যালু? হামিদুল হোসেন বলো দেখি ল্যামডা সি এর ভ্যালু। ইয়েস ম্যাম। ম্যাম টুয়াইস পাই রুট ওভার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস বাই K2 FC K2 into FC এফসি না সরি F না C শুধু C মানে ভেলোসিটিটা লাইট ভেলোসিটি। ঠিক আছে ওকে। সো এই গেল, আমি আর এই ইকুয়েশন নিয়ে কোনো কথা বলতেছি না, আমার এইখানে শেষ হয়ে গেল ডাইলেকট্রিক ওয়েভগাইডের প্রপার্টিজ। ঠিক আছে, সো আমাদের জন্য মেট্রিক ওয়েভগাইড ডাইলেকট্রিক ওয়েভগাইড দুইটাই ম্যাম কিন্তু সিটা খুব সম্ভবত উপরে হবে। উপরে হবে ম্যাম, 2 পাই সি হবে। ওকে ডাবলটা পাই। সোজা কথা v ইকুয়াল টু f ল্যামডা সূত্রে f হচ্ছে ওই ওমেগা বাই 2 পাই, ওখান দিয়ে বসালে যা আসে তাই। সো এইটার পরে আমরা এখন চলে যাব স্মিথ চার্টে। স্মিথ চার্টের জন্য বেশ কিছু কথা বলার আছে। আমি তোমাদেরকে বলছিলাম স্মিথ চার্ট পাঠাবো, ইচ্ছা করে না, সময় হয় নাই পাঠানো, তারপর মনে হলো যে এই মুহূর্তে দরকার নাই, বিকজ আজকে একদম আমরা স্মিথ চার্টের কি বলবো একেবারে বেসিক কিছু জিনিসপত্র বলবো, তারপরে আস্তে আস্তে আমরা নেক্সট ক্লাসে আশা করি আমরা স্মিথ চার্ট নিজেরা করা শুরু করবো, তখন আমি তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা এখন আমরা যদি স্মিথ চার্টের কথা বলতে আসি, স্মিথ চার্টটা কি? আমরা দেখো স্মিথ চার্টে যাওয়ার আগে আবার আমরা ওই ট্রান্সমিশন লাইনের কথায় চলে যাই। যে ট্রান্সমিশন লাইনে আমাদের কি ছিল, আমাদের এরকম একটা মাইক্রোওয়েভ সোর্স যদি আমরা চিন্তা করি, মাইক্রোওয়েভ সোর্স থেকে আমার যখন পাওয়ার লোডে যাচ্ছে, আমরা বলেছিলাম যে লাইনের লেন্থ অনুযায়ী লাইনের প্রপার্টি ডিফার করতে থাকে, মনে আছে? যে কারণে আমরা এই ডিস্ট্রিবিউটেড সার্কিট থিওরি এসেছিলাম। এখন আমরা সারা জীবন লাম্প এলিমেন্ট পড়ে এসেছি, বাট আমরা এখন দেখছি যে সার্কিটের লেন্থের সাথে সাথে লোড ভ্যারি করতে থাকে। সেই জন্য আমরা কি করেছিলাম, আমরা ছোট ছোট পোর্শন, যে পোর্শনের মধ্যে কি ছিল, আর ছিল, এল ছিল, সি ছিল, আর জি ছিল, এরকম ইউনিক ছোট ছোট পোর্শনে লাম্প এলিমেন্ট ধরে নিয়েছিলাম, এবং আমরা বলছিলাম এই পোর্শনটা রিপিট হতে থাকে, তাই তো? এটাই তো আমাদের কনসেপ্ট ছিল ট্রান্সমিশন লাইনের। যে ট্রান্সমিশন লাইনের লেন্থের, আমি একই কথা বারবার বলি, সো আমি আশা করছি যে সবার মাথায় মোটামুটি এই জিনিসটা এখন সেট। ট্রান্সমিশন লাইনের সাথে লো ফ্রিকোয়েন্সির মেইন যে ডিফারেন্স, সেটা আমি আশা করছি সবার মাথায় সেট, যে আমার লেন্থের সাথে সাথে তার ইম্পিডেন্স প্রপার্টি চেঞ্জ হতে থাকে। কেন ইম্পিডেন্স প্রপার্টি চেঞ্জ হতে থাকে? বিকজ ওই যে ফরওয়ার্ড ওয়েভ, রিফ্লেক্টেড ওয়েভ, ব্লা 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 আমরা দেখিয়েছিলাম, ট্রানজিট টাইম এফেক্টের কাজটাও দেখিয়েছিলাম। তো সেই ট্রানজিট টাইম এফেক্টের কারণে দেখা যায় আলটিমেটলি আমার হাই ফ্রিকোয়েন্সিতে লেন্থের সাথে সাথে প্রপার্টি চেঞ্জ হতে থাকে। সেই কারণে আমি একটা ছোট ইউনিট পার্ট ধরে নিচ্ছি, যে পার্টটাকে আমি যদি লাম্প এলিমেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করিও, ওইটুকু পার্টের ইম্পিডেন্স সবসময় এরকমই থাকে, এভাবে আমি ধরে নিয়েছিলাম। তো ধরে নিয়ে আমরা চিন্তা করি কি এই ইউনিট পার্টটা বারবার থ্রু আউট দ্য লেন্থ রিপিট হতে থাকবে। এখন একটা সার্কিট যার লেন্থের সাথে সাথে তার প্রপার্টি চেঞ্জ হয়ে যায়, ইট ইজ ভেরি হার্ড টু এস্টিমেট
যে ওই সার্কিটের আউটপুট পাওয়ার কেমন হবে বা ওই সার্কিটের মানে ওয়েভ কোনখানে কি রকম হবে, বাট এট দ্য সেম টাইম ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু ফাইন্ড আউট যে ওই সার্কিটের কোনখানে কিভাবে পাওয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে, কোথায় পাওয়ার লস হচ্ছে, কোথায় পাওয়ার স্টোর হচ্ছে, ব্লা ব্লা ব্লা। এই সমস্ত জিনিসগুলাকে বুঝার জন্য একটা অ্যাকুমুলেটেড করে একটা জায়গায় বোঝার জন্য স্মিথ চার্ট। এটা কি অ্যাবসলিউটলি একটা ছবি, এটা একটা গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন। আমি জানি না তোমরা স্মিথ চার্ট দেখেছো কিনা, বাট আমি যদি একটা দেখাতে চাই, দেখো সামথিং লাইক দিস। দেখতে অসম্ভব কমপ্লিকেটেড লাগলেও জিনিসটা ওয়ান্স তোমরা বুঝে যাও, এটা অ্যাবসলিউটলি ইজি, খুবই। বাট এটার জন্য আমরা একটুখানি প্র্যাকটিস করে আসবো। হ্যাঁ, এবং আমি গত 2-3 বছর ধরে স্মিথ চার্টের প্রবলেম কিন্তু একেবারে মাস্ট। হ্যাঁ, মানে দেখলাম মডারেশন কমিটিও বাদ দেয় নাই, জানি না তোমাদের সময় কি হবে, বাট স্মিথ চার্ট আমার খুবই প্রিয় প্রশ্ন যদি এভাবে বলি আমরা। সো এটা কি আমার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা কি রিপ্রেজেন্ট করব? বেসিক্যালি আমরা বেশ কয়েকটা জিনিস রিপ্রেজেন্ট করব। একটা হচ্ছে ইম্পিডেন্স জেড। যে কোনো ট্রান্সমিশন লাইনের যে কোনো এন্ডে, যে কোনো পয়েন্টে, যত বড়ই ট্রান্সমিশন লাইন হোক, তুমি খালি বলবা যে কোন পয়েন্টের ইম্পিডেন্স পাচ্ছ, স্মিথ চার্ট তোমাকে দেখাই দিবে। তার সাথে সাথে আর কি দেখাবে? রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট দেখানোর সাথে সাথে কি আসতে পারে? VSWR, ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। এবং যেহেতু এখানকার ভোল্টেজ গুলো কিরকম এরকম কাইন্ড অফ সাইনুসয়েডাল ভোল্টেজের মতন যাচ্ছে না, তো আমার কোথায় ভোল্টেজের ম্যাক্সিমা আসছে আর কোথায় ভোল্টেজের মিনিমা আসছে সেটাও আমাকে স্মিথ চার্ট বলে দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা। বাট এই পুরো জিনিসটা করার আগে একটা কি বলবো, একটা অ্যাপ্রক্সিমেশন আছে বা একটা জিনিস আমরা মানে কিছু স্টেপ আছে লেটস সে। সেটার ফার্স্ট স্টেপ হচ্ছে স্মিথ চার্টে আমরা যখন ইম্পিডেন্স বসাই, আমরা নরমাল ইম্পিডেন্স বসাই বা নরমালাইজড ইম্পিডেন্স বসাই। নরমালাইজড ইম্পিডেন্সটা কি জিনিস? নরমালাইজড ইম্পিডেন্সটা হচ্ছে, নরমালাইজড করা মানে কি, আমরা অনেক সময় আমরা গ্রাফটাকে নরমালাইজ করে নেই না, একটা ভ্যালুর সাথে রেশিও করে নেই। নরমালাইজ জিনিসটা হচ্ছে ইউনিটলেস একটা প্যারামিটার। তাহলে আমি যদি এই জেডটাকে নরমালাইজ করি, আমি কি দিয়ে নরমালাইজ করব? ইউজুয়ালি আমরা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স দিয়ে নরমালাইজ করে নিই। ক্লিয়ার? সো আমরা স্মিথ চার্টে যেখানে যখন ইম্পিডেন্স পাবো, সবসময় মনে রাখতে হবে এটা একটা নরমালাইজড ইম্পিডেন্স, এটা অ্যাকচুয়াল ইম্পিডেন্স না, এটা নরমালাইজড ফর্মে আছে। ওকে, ফাইন। এইবারে আমরা যদি এই ইম্পিডেন্সের কথায় চলে যাই, ধরো আমার একটা লাইনের প্যাসিভ ইম্পিডেন্সই আছে, আমরা তো এখানে কোনো অ্যাক্টিভ ইম্পিডেন্স নিয়ে কথা বলছি না। সো প্যাসিভ ইম্পিডেন্স যদি আমি বলি, সেটা কি? আর প্লাস জে এক্স। আরটা কি? রেজিস্ট্যান্স, এক্সটা কি? রিঅ্যাক্ট্যান্স। ওকে, সো আমরা এই ভ্যালুটার মধ্যে যদি যাই, আমার এক্স এর ভ্যালু কি? পজিটিভ নেগেটিভ হতে পারে, তাই না? তন্ময় কুণ্ডু, এক্ষুনি তন্ময় কুণ্ডু লিখবে ম্যাডাম আমার লাইনে। ইয়েস ম্যাম। ও ভেরি গুড। আচ্ছা, এবার বলো এক্স এর ভ্যালু পজিটিভ হলে কেমন রিঅ্যাক্ট্যান্স আর নেগেটিভ হলে কেমন রিঅ্যাক্ট্যান্স? পজিটিভ হলে কি আর নেগেটিভ হলে কি? ম্যাম মেবি ইন্ডাকটিভ আর হ্যাঁ, কোনটা ইন্ডাকটিভ কোনটা ক্যাপাসিটিভ? আমি একটু শিওর বলতে পারতেছি না। কঠিন প্রশ্ন, কিভাবে বলবো বলো তো? নওশীন শর্মিলী, বলেন ম্যাডাম।
প্লাসেরটা ইন্ডাকটিভ, মাইনাসেরটা এটা ক্যাপাসিটিভ। ক্যাপাসিটিভ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে, আমি যদি এটাকে প্লট করতে যাই যে r প্লাস jx, ওকে ফাইন, তাহলে এটা কি একটা কমপ্লেক্স। সো আমি যদি একটা লেটস আমি একটা কমপ্লেক্স ইম্পিডেন্সের প্লেন নিয়ে নেই, আরটা কি আমাদের নেগেটিভ হতে পারে? অবশ্যই পারে না, রেজিস্ট্যান্স। সো আমরা সবসময় কি দেখবো, আমি যদি কমপ্লেক্স জেড প্লেন চিন্তা করি, যেটাতে রিয়েল অ্যাক্সিসটা হচ্ছে আর আর ইমাজিনারি অ্যাক্সিসটা হচ্ছে তার রিঅ্যাক্টিভ প্রপার্টি, আমরা সবসময় দেখবো আরটা তো অলওয়েজ পজিটিভ, তার মানে কমপ্লেক্স জেড প্লেনটা অলওয়েজ এইখানেই এক্সিস্ট করবে, তাই না? আচ্ছা, সো আমরা এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখি। হ্যাঁ, আমাদের যখনই এই তোমার নরমালাইজ করতে হবে, আচ্ছা না এটা তো এবারে দিচ্ছি না, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ, যখনই আমাদেরকে এটাকে নরমালাইজ করতে হবে, আমরা কি করব, এই নরমালাইজড ইম্পিডেন্সটাকে, দ্যাট ইজ r প্লাস jx কে আমি z0 দিয়ে যদি ভাগ করি, আমরা কি তোমাদেরকে প্রথম দিকেই বলেছিলাম না যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা কি, আমরা একটা রিয়েল কোয়ান্টিটি হিসেবে আমরা কনসিডার করি, তাই তো? সো যদি এটা রিয়েল কোয়ান্টিটি হয়ে থাকে, তাহলে আমরা এটাকে যদি স্মল লেটারে লিখে দিই, দিস ইজ মাই নরমালাইজড ইম্পিডেন্স। ঠিক আছে, তো ধরো আমাকে একটা সার্কিটে বলে দিল যে নরমালাইজড ইম্পিডেন্স হচ্ছে 1 প্লাস j2, কথার কথা। সো 1 প্লাস j2 নরমালাইজড ইম্পিডেন্স মানে কি, আমি যদি এখন এই কমপ্লেক্স পয়েন্টে ধরি, তাহলে ধরো আমার পজিটিভ, যেহেতু এখানে কোথাও আমার নরমালাইজড ইম্পিডেন্সটা চলে আসলো। এবং যদি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ধরি আমি 50, তাহলে আমার এই পয়েন্টের অ্যাকচুয়াল ইম্পিডেন্স কত, 50 প্লাস j100, রেজিস্ট্যান্সের ভ্যালু 50। আচ্ছা, এবারে আমরা আরেকটা পার্সপেক্টিভ দেখি, কতগুলো আমরা মানে কি বলবো, কতগুলো সেগ্রিগেটেড না বলি, কতগুলো ডিসটিংক্ট প্রপার্টি দেখে তারপরে আমরা সেগুলোকে একসাথে করব। হ্যাঁ, আমরা যদি রিফ্লেকশন কোএফিশিয়েন্ট থেকে এই লোডের ভ্যালুগুলো বের করতে চাই, তাহলে আমরা যদি চাই রিফ্লেকশন কোএফিশিয়েন্টটা কি, রিফ্লেকশন কোএফিশিয়েন্টের সাথে ইম্পিডেন্সের একটা সহজ ফর্মুলা হচ্ছে এইটা, z মাইনাস z ডট z প্লাস z নট। এখন আমরা জানি যে আমাদের যে কোনো প্যাসিভ লোডের জন্য রিফ্লেকশন কোএফিশিয়েন্ট যেটা হবে, সেই রিফ্লেকশন কোএফিশিয়েন্টের এটা ইকুয়েশন। আবার আমরা জানি যে আমাদেরকে নরমালাইজড ইম্পিডেন্সটা নরমালাইজ করে স্মিথ চার্টের ইম্পিডেন্স দেখতে হয়। সো আমরা এটাকেও নরমালাইজ করে যদি নেই, আগে z নট কমন নিলাম, ধরলাম আমরা না নরমালাইজ ইম্পিডেন্সকে এভাবে লিখবো। হ্যাঁ, আচ্ছা, বা আমি যদি এটাকে এভাবে আরেকটু ভেবে লিখি, z বার মানে হচ্ছে আমার ওই r প্লাস jx মাইনাস 1, তাহলে আমি কি করছি দেখো তো খেয়াল করে, রিফ্লেকশন কোএফিশিয়েন্টের সাথে আমার নরমালাইজড ইম্পিডেন্সকে রিলেট করছি, এবং আমি দেখছি আমার নরমালাইজড ইম্পিডেন্স কমপ্লেক্স, সো ডেফিনেটলি আমার রিফ্লেকশন কোএফিশিয়েন্টও কমপ্লেক্স। এবং আমরা অ্যাকচুয়ালি জানিও যে আমাদের রিফ্লেকশন, আচ্ছা না তোমরা নাও জানতে পারো, যাই হোক। সো আমার রিফ্লেকশন কোএফিশিয়েন্ট কমপ্লেক্স আমি এইভাবে নিয়ে আসলাম, u প্লাস jv ফর্মে নিয়ে আসলাম। এটা কি কার্টেসিয়ানে আছে, আরেকটা কি পোলার কোঅর্ডিনেট r টু দি পাওয়ার j থিটা, এটা হচ্ছে আমার পোলার কোঅর্ডিনেট। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি রিফ্লেকশন কোএফিশিয়েন্ট ইজ এ কমপ্লেক্স কোয়ান্টিটি which has both a real part and an imaginary part, তাই তো? আচ্ছা, এখন আমি যদি আরেকটা ট্রান্সফরমেশন করতে চাই এই পার্ট থেকে, রিফ্লেকশন কোএফিশিয়েন্ট ছিল z বার মাইনাস 1 ডিভাইডেড বাই z বার প্লাস 1, আমি যদি নরমালাইজড ইম্পিডেন্স কে ইন টার্মস অফ রিফ্লেকশন কোএফিশিয়েন্ট লিখতে চাই, কি লিখবো বলো দেখি, কি লিখবো? নরমালাইজড ইম্পিডেন্স কে যদি আমি রিফ্লেকশন কোএফিশিয়েন্ট দিয়ে লিখতে চাই,
আমি এভাবে লিখতে পারি, ওই যোজন বিয়োজন ছোটবেলার, ঠিক আছে, সবগুলো এই প্রত্যেকটা জিনিস ছোট ছোট ফুটফট থাক আমাদের জন্য, আমাদের মাথায় থাকলো এগুলো। এইবারে আমরা আরেকটা পয়েন্টে যাই, যেটা হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউডের ভ্যালুটা নিয়ে। বলো দেখি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ম্যাক্সিমাম কত হতে পারে? তাহমিদ আসাব। নাই, তাহমিদ আসাব নাই। বুঝতেছি না যে এই অ্যাটেন্ডেন্স গুলো কোথা থেকে আসবে। কোথায়? তাহমিদ আসাব কথা বলো। মাহমুদুল হাসান। ইয়েস ম্যাম। হ্যাঁ, রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা কত? ম্যাম ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে। ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে। তার মানে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট উইল অলওয়েজ বি ইকুয়াল টু 1 অর লোয়ার। এর চেয়ে বেশি, মানে 1 এর চেয়ে বেশি কখনোই হবে না। এখন ধরো আমি যদি একটা শর্ট সার্কিটেড ট্রান্সমিশন লাইন বলি, শর্ট সার্কিটেড ট্রান্সমিশন লাইন মানে কি, আমার লাইনটা কি রিয়েল ইম্পিডেন্স দেখাবে নাকি রিঅ্যাক্টিভ ইম্পিডেন্স দেখাবে? শর্ট সার্কিটেড এর কি অবস্থা হয় বলো দেখি। ইন্ডাকটিভ ইম্পিডেন্স দেখাবে। আচ্ছা, শর্ট সার্কিটের মধ্যে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি ধরো শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট এই দুইটার জন্য আমি রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালুও বার করতে পারি। আমরা মনে হয় এই কাজটা আগের দিন করছিলামও একবার প্রথম দিকে। তাহলে সেই ক্ষেত্রে শর্ট সার্কিটের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু কত আসে আর ওপেন সার্কিটের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু কত আসে বলো শ্রাবণী শর্মা। Yes, ma'am. শর্ট সার্কিটের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কত আর ওপেন সার্কিটের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কত? ম্যাম এটা বলতে পারতেছি না, বুঝিনি। এই তো এখানে শর্ট সার্কিট মানে কি, আমার রেজিস্ট্যান্স নাই, তাই তো? রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আমার 0 হয়ে যায়, ধরো শর্ট সার্কিটের মধ্যে আমি এভাবে চিন্তা করি, আমার রেজিস্ট্যান্সের ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে কি আমার এই z পুরো বাদ, আমার -z0 ডিভাইডেড বাই +z0, সো আমার কি আসলো -1 হবে। -1। আর ওপেন সার্কিটে কি এগুলা ইনফাইনাইট, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি আমি এটাকে ধরে নিতে পারি +1 এর সমান। তাহলে আমি যদি বলি যে ইন টার্মস অফ ম্যাগনিটিউড দুইটারই ম্যাগনিটিউড সমান, বাট ইন টার্মস অফ ফেজ এটার ফেজে আছে একটা মাইনাস পার্ট আর এটার ফেজে আছে একটা প্লাস পার্ট। এভাবে লেখা যায় না কিন্তু, হ্যাঁ আমি জাস্ট বোঝানোর সুবিধার জন্য এভাবে লিখছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, শর্ট সার্কিট আর ওপেন সার্কিটের ফেজটা ডিফারেন্ট হচ্ছে। তার মানে এবং কত ডিফারেন্ট হচ্ছে, 180 ডিগ্রি ডিফারেন্ট হচ্ছে, তাই না? একদম উল্টা হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি আবার আমার এই রিফ্লেকশন কোএফিসিয়েন্টের এই ইকুয়েশনে চলে যাই, দেখো রিফ্লেকশন কোএফিসিয়েন্টকেও আমি একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করেছি u + jv দিয়ে। সো আমি যদি এই এখানে যদি চলে যাই, আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড ম্যাক্সিমাম 1, সো আমি যদি এখানে একটা সার্কেল আঁকি 1 রেডিয়াস দিয়ে, আমার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট will never go out of this circle। কথাটা কি ট্রু নাকি না? আমি 1 রেডিয়াসের সার্কেল আঁকলাম, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট সব সময় এই সার্কেলের মধ্যেই থাকবে। বা আমি যদি বলি এই r থিটা দিয়ে, r j থিটা দিয়ে আমি এই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করব, তাহলে আমার কি হবে, কথার কথা ধরো আমি কোন একটা পয়েন্টে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট পেলাম এরকম, তাহলে rটা কি, তার রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড, থিটাটা হচ্ছে তার রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ বা দশা। ক্লিয়ার? এখন আমরা বলেছিলাম একটা ট্রান্সমিশন লাইনের প্রত্যেকটা পয়েন্টের নরমালাইজড ইম্পিডেন্স আমরা এই r + jx দিয়ে প্রকাশ করতে পারি। প্রত্যেকটা ইম্পিডেন্সের ভ্যালুর জন্য আমরা আবার
রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বা গামার ভ্যালু বার করতে পারি। আমরা ইম্পিডেন্সের জন্য একটা কমপ্লেক্স প্লেন নিয়েছিলাম, আমরা রিফ্লেকশন কোএফিসিয়েন্টের জন্য একটা কমপ্লেক্স প্লেন এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা বলতে চাচ্ছি যে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের সাথে তাহলে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের সাথে ইম্পিডেন্সের একটা 1-to-1 রিলেশন মেইনটেইন হবে। কেন 1-to-1 রিলেশন মেইনটেইন হবে? বিকজ রিফ্লেকশন ইম্পিডেন্সের প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি একটা করে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট পাচ্ছি। ক্লিয়ার সবাই? তাহলে আমি কি এই কথায় আসতে পারি যে এই সার্কেলের মধ্যে আমি যদি সামহাউ এই দুইটা ছবি, দুইটা গ্রাফ আমরা আঁকলাম, দুইটা ছবিকে একটার উপর একটা সুপার ইম্পোজ করতে পারি, এই সার্কেলের মধ্যে যত ট্রান্সমিশন লাইনে যত ইম্পিডেন্স থাকা সম্ভব সবগুলার ভ্যালু আলটিমেটলি আমার এই রিফ্লেকশন কোএফিসিয়েন্টের রেঞ্জের মধ্যেই থাকবে, তাই না কথাটা? সো আমি সব পয়েন্ট, অল ইম্পিডেন্স পয়েন্ট, তাদের একটা করে করসপন্ডিং রিফ্লেকশন কোএফিসিয়েন্ট থাকবে, এবং দ্যাট রিফ্লেকশন কোএফিসিয়েন্ট উইল অলওয়েজ লাই উইদিন দিস সার্কেল, রাইট, উইদিন দিস ইউনিটি সার্কেল। এবং এই যে প্লেনটা, এটা যেটা আমরা ড্র করলাম, এটা হচ্ছে, এটাকে আমরা বলি কমপ্লেক্স গামা প্লেন। এই ইম্পিডেন্সের করসপন্ডিং এভরি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট উইল লাই ইনসাইড অর এট দ্য বাউন্ডারি, নট আউটসাইড অফ দিস সার্কেল। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা যদি আবার এই u প্লাস jv আর এই r প্লাস jx এর রিলেশনে আসতে চাই, সরি, u প্লাস jv হচ্ছে আমার রিফ্লেকশন কোএফিসিয়েন্টের রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট, আর r প্লাস jx অবশ্যই আমার নরমালাইজড ইম্পিডেন্সের রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট। তাহলে আমরা কিভাবে এই রিলেশনে আসতে পারি? মানে রিডিউস করতে হলে আমরা ধরো এখান থেকে যদি শুরু করি, z বারটা হচ্ছে আমার r প্লাস jx, আর রিফ্লেকশন কোএফিসিয়েন্ট যেটা 1 প্লাস গামা 1 মাইনাস গামা 1 প্লাস u প্লাস jv 1 মাইনাস u, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের ইকুয়েশন আমরা কিভাবে ইকুয়েট করি? আমরা রিয়েল পার্ট গুলোকে সমান ধরে নেই আর ইমাজিনারি পার্ট গুলোকে সমান ধরে নেই, তাই না? তাহলে আমরা এই ইকুয়েশন থেকে তাহলে কি দুইটা ইকুয়েশন পাবো, একটা রিয়েল পার্টের আর একটা ইমাজিনারি পার্টের। আচ্ছা, ধরলাম আমরা এই ইকুয়েশন থেকে যে দুইটা ইকুয়েশন আসছে, একটা হচ্ছে এরকম, তার মানে কি রিয়েল যে আর, সেই আর এর সাথে ইউ কে রিলেট করে আমি রিয়েল পার্টের একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আচ্ছা, বলো দেখি নাহিয়ান তাসনিম, এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন? আর কেউ ট্রাই করো তো, এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন মনে হয়? জাস্ট কি কি ইকুয়েশন আছে আমাদের? সরলরেখা, বৃত্ত, হ্যাঁ কিসের? হাইপারবোলা, ইলিপস, দেখো না এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন হিসেবে চিন্তা করা যায়? সার্কেল, সার্কেলের ইকুয়েশন। ঠিক আছে, সার্কেলের ইকুয়েশন কি? ওই যে x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার ব্লা ব্লা কি কি জানি ছিল না? সাজাও তো দেখি এই ইকুয়েশনটাকে সার্কেলের ইকুয়েশনের মতন। আমরা যদি এই ডিসিশনে চলে আসি, এটা সার্কেলের ইকুয়েশন, এবার সাজাও তো দেখি কেউ, সবাই সাজাও, অ্যাকচুয়ালি সাজায় আমাকে সার্কেলের সেন্টার আর সার্কেলের রেডিয়াস বলো।
সবাই চুপ। সেন্টার হচ্ছে r/r+1 আর হুম। 0। হ্যাঁ, আর রেডিয়াস কত? আচ্ছা, প্রায় ক্লাস শেষ হয়ে যাচ্ছে তো, সো আমি শুরু করি। আমি যদি এটাকে 2ab এর ফর্মে লিখতাম, ওয়ান বাই r+1 আসে মনে হয়। 1/r+1 আসে। ভেরি গুড। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমি তাও ভেঙে লিখছি যে যারা আমরা ঘুমিয়ে আছি পার্টিকুলারলি তাদের জন্য। So x minus h whole square y minus k whole square equal to r square, এরকম যে আমাদের ইকুয়েশন ছিল সেই হিসাবে যদি আমরা যাই, আমাদের যদি সেন্টারটা চিন্তা করি, সেন্টারটা হচ্ছে r/r+1 এবং 0, আর রেডিয়াসটা হচ্ছে 1/r+1। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বারবার আমরা যেন ইকুয়েশন ডিরাইভ করতে গিয়ে যেন আমরা লস না হয়ে যাই, আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা এখানে কি দেখছি? আমরা এখানে মেইনলি দেখছি যে আমাদের রিফ্লেকশন কোএফিশিয়েন্ট এবং নরমালাইজড ইম্পিডেন্সকে কিভাবে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়, এবং সেখান থেকে আমরা যদি দেখতে চাই, আমরা দেখতে পাবো আমরা একটা সার্কেলের ইকুয়েশন পাচ্ছি। এবার এই সার্কেলের ইকুয়েশনটা যদি তুমি দেখো, তাহলে আমরা কি বলতে পারবো যে এই ইকুয়েশন থেকে একটা আর এর এবং আর এর একটা সার্টেন ভ্যালুর জন্য আমরা, ধরো এক্স যেমনই হোক না কেন, এক্স চেঞ্জ হচ্ছে, বাট আর এর একটা সার্টেন ভ্যালুর জন্য আমরা এই ইকুয়েশনের ছবি আঁকতে পারবো, এবং আমরা যেই সার্কেলগুলো আঁকবো সেই সার্কেলগুলো আলটিমেটলি আমাদেরকে কি দিবে? ইউভি এর ভ্যালু দিবে। তার মানে কি, সেই সার্কেলগুলো আমাদেরকে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট প্রোভাইড করতে পারে। ঠিক আছে? সো খুব ইন্টারেস্টিং, কিন্তু খেয়াল করে দেখো যে আমি যখন এক একটা সার্কেল আঁকবো, আমার এখানে ইউভি এর সার্কেল, তাই না? x minus h whole square, এটাকে যদি ইউটাকে আমি x বলছি, তার মানে এটা বেসিক্যালি এই কমপ্লেক্স গামা প্লেনে যাবে। এই সার্কেলগুলো আমি এখানে যদি এক একটা সার্কেল আঁকি, সেই সার্কেলগুলো কি করবে? একটা সার্টেন আর কে রিপ্রেজেন্ট করবে। একটা সার্টেন আর এর জন্য ওই সার্কেলটা ট্রু হবে। কথাটা কি বোঝা যাচ্ছে? আমার এই ইকুয়েশনটা কিন্তু কমপ্লেক্স গামা প্লেনের জন্য বানানো, যে কারণে এই ইউটাকে আমি এক্স হিসাবে চিন্তা করছি, ভিটাকে আমি ওয়াই হিসাবে চিন্তা করছি, তাই তো? এবং এই কমপ্লেক্স গামা প্লেনের যে সার্কেলগুলো, কোন একটা সার্টেন সার্কেল কোনটার জন্য প্রযোজ্য? আর এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য প্রযোজ্য। তার মানে কি, ওই একটা সার্টেন সার্কেল আমাকে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে। কথাটা বোঝা যাচ্ছে? তার মানে আমাকে যদি কেউ একটা ট্রান্সমিশন লাইনের রিফ্লেকশন কোএফিশিয়েন্ট বলে, আমি যখন ওই রিফ্লেকশন কোএফিশিয়েন্টটা কমপ্লেক্স গামা প্লেনে বসাতে যাব, তখন আমি কি ওই রিফ্লেকশন কোএফিশিয়েন্টের যে সেন্টার আর রেডিয়াস থেকে আমি যে ভ্যালুটা বসাবো, আলটিমেটলি ওইটা কি আর এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য প্রযোজ্য। ক্লিয়ার সবাই? তাহলে আমাকে একটা রিফ্লেকশন কোএফিশিয়েন্টের সার্কেল রেজিস্ট্যান্সকে ইন্ডিকেট করিয়ে দিচ্ছে। আরেকটা আছে যেটা হচ্ছে, আমি যদি ইমাজিনারি পার্ট গুলোকে ইকুয়াল ধরে করতাম, তাহলে ইমাজিনারি পার্ট গুলোকে ইকুয়াল ধরে করলে, আচ্ছা যেহেতু এই রেজিস্ট্যান্স গুলা, সরি এই সার্কেল, এক একটা সার্কেল এক একটা সার্টেন রেজিস্ট্যান্সের জন্য প্রযোজ্য, সো এটাকে বলা যেতে পারে, এই সার্কেল গুলাকে বলা যায়
constant resistance circle খুব সোজা হইলো আমার লেখা, যাই হোক। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেল। এক্স্যাক্টলি সেম ভাবে আমি আরেকটা ইকুয়েশন আনতে পারি, যে ইকুয়েশনটা আমার ইউভি কে এক্স এর সাথে রিলেট করে। ওকে, ইউভি কে যদি আমার এক্স এর সাথে রিলেট করা যায় এবং আমি যদি সার্কেলটার ইকুয়েশনটা লিখি, সেটা would be like this. Square plus b square. এইটা তো অনেক সহজ, এটা তো বুঝাই যাচ্ছে যে এটা একটা সার্কেলের ইকুয়েশন। সো যেহেতু এটা আর এটাও একটা সার্কেলের ইকুয়েশন, সো আমি যদি এটাকেও ভেঙে লিখতে যাই, u স্কয়ার মাইনাস 2u প্লাস 1 আর b স্কয়ার মাইনাস কি এটার তোমার কি বলে ওই কি হবে, এখানে সেন্টার যদি আমি চিন্তা করি, এখানে আমি এখন কি করতে পারি সেন্টার রেডিয়াস এগুলো আনার জন্য? ঠিক আছে সবাই? তো তার মানে আমার আলটিমেটলি কি চলে আসলো, u মাইনাস 1 হোল স্কয়ার প্লাস v মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু 1 বাই x স্কয়ার। তাহলে আমার সেন্টার কি, সেন্টার হচ্ছে 1 বাই x, রেডিয়াস হচ্ছে 1 বাই x। এখানেও আমি একটা সার্কেল পাচ্ছি, সো আমি এটাকে যদি বলে দেই constant reactance circle, এটা হচ্ছে সেন্টার আর 1 বাই x টা হচ্ছে আমার রেডিয়াস। তাহলে আমি কি পাচ্ছি দেখো তো, আমার কমপ্লেক্স গামা প্লেনে আমি দুই ধরনের সার্কেল পাচ্ছি। এক ধরনের সার্কেল আর এর নির্দিষ্ট ভ্যালুর জন্য প্রযোজ্য, আরেক ধরনের সার্কেল এক্স এর নির্দিষ্ট ভ্যালুর জন্য প্রযোজ্য। ক্লিয়ার কথাটা? এইখান থেকে আমরা নেক্সট ক্লাস স্টার্ট করব। অ্যাকচুয়ালি নেক্সট ক্লাস করানোর সময় আমরা দেখব যে কিভাবে